সকাল ৮টা বাজছে। আলোকে সঙ্গে নিয়ে মাহরিন সিতারা বেগমের সঙ্গে দেখা করতে গেলেন। সিতারা বেগম যেন গত 5 দিনে শুকিয়ে কাঠ হয়ে গেছেন। আলো সিতারা বেগমের পাশে বসতে গিয়েও বসলো না, কিন্তু আলোর খুব ইচ্ছে করছিল সিতারা বেগমের পাশে বসতে। ইদানিং কেন জানি আলোর মনে হয় সিতারা বেগমের গা থেকে মা মা গন্ধ বের হয়। মাহরিন সিতারা বেগমের পাশে বসলেন। সিতারা বেগম শুকনো মলিন হাসি দিয়ে বললেন, আপনারা এসেছেন। আলোর বাপ আপনাদের দেখলে এখন কত খুশি হতো জানেন। কথাটি বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে ফেললেন সিতারা বেগম। মাহরিন সিতারা বেগমের হাত ধরে সান্ত্বনার সুরে বললেন, দুনিয়া কখনোই আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। একদিন সবাইকে ফিরে যেতে হবে, কেউ আগে কেউ পরে। এই সত্য থেকে পালানোর পথ নেই। তাই কান্নায় ভেঙে না পড়ে মনকে শক্ত করে দাঁড়ান। আপনি যদি এখনই হার মানেন, তবে আলোকে দেখবে কে? আলোকে আপনারা দেখবেন। আমি কি করব? আলো চিরচারিত মাতৃত্বের রোগে আক্রান্ত। আপনার ছোট আলো মা হতে যাচ্ছে। মাহরিনের কথা শুনে সিতারা বেগম কান্না থেমে যায়। আলোর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। আলো মাথা নিচু করে রেখেছে। মায়ের সামনে কেন যেন লজ্জা লাগছে। সিতারা বেগম চোখের পানি মুছে ফেললেন। তারপর হাত বাড়িয়ে আলোর হাতটা ধরে বললেন, আলো, মা হবার অনুভূতি কেমন রে? আমার অনেক জানতে ইচ্ছে করে। এক জীবনে সব পেয়েছি, পারলাম না শুধু মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে। কি জানি আম্মা, মা হবার অনুভূতি কেমন হয়, কিন্তু ভেতরে ভেতরে কি যেন অনুভব হয়। শরীরে কাঁটা দিয়ে উঠে এই ভেবেছে আমার শরীরে নতুন আরেকটি প্রাণের সঞ্চার ঘটেছে। আলোর কথা মন্ত্র মুগ্ধের ন্যায় শ্রবণ করলো সিতারা। মাহরিন আলোর মুখের দিকে তাকিয়ে রইল। সিতারা বেগম আলোর হাতটা ধরে বলল, তোর বাপ আজ বেঁচে থাকলে অনেক অনেক খুশি হইতো। সিতারা বেগম ফের কেঁদে ফেললেন। আলোর চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় চোখের জলে। বাবা থাকলে আজ সত্যি খুশি হতো। সকাল 10টা বাজার আগে আলোকে নিয়ে বাড়িতে ফিরে এলেন মাহরিন। এসে আলোকে ড্রয়িং রুমে বসিয়ে ডিম সিদ্ধ করতে চলে গেলেন। কাজের বুয়ারা সকালে নাস্তা বানিয়ে রেখেছে। ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে সামান্য লবণ ছিটিয়ে একটা বাটিতে করে এনে আলোকে খেতে দিল মাহরিন। আলো অসহায় দৃষ্টিতে তাকালো মাহরিনের দিকে, কিন্তু মাহরিন চোখ পাকিয়ে তাকালো। আলো চুপচাপ এক হাতে ডিম নিল, অন্য হাতে নেয় পানির গ্লাস। কোনো মতে পানি দিয়ে ডিম গলাদাকরণ করলো সে। এমন সময় মাহরিনের মোবাইলে কল এলো। কাব্য কল করেছে। মাহরিন কল রিসিভ করে কথা বলছে। ইতি তার শাশুড়ির সঙ্গে কথা শেষ করে জানালো যে সে আলোর সঙ্গে কথা বলতে চায়। মাহরিন আলোর দিকে মোবাইল এগিয়ে দেয়। হ্যালো ভাবি, কেমন আছেন? আছি বেশ। তোমার কি কন্ডিশন? তোমার স্যার এবং আমি তো দুশ্চিন্তায় আছি। তুমি না হয় বোঝো না, কিন্তু মেঘালয়। ইতির কথা শুনে আলোর খারাপ লাগছে মেঘালয়ের জন্য। মানুষটাকে সবাই এখন খারাপ ভাবছে। কাব্য তো বলেই ফেলেছে যে মেঘালয়ের নামে মামলা দেওয়া উচিত। সে একজন হবু ডাক্তার হয়ে কিভাবে এমন ভুল করেছে। আসলে ভাবি, আলো মোবাইল ফোন নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে সরে গেল। তারপর ইতিকে সবটা খুলে বলল। সবটা শোনার পর ইতি বিস্মিত হয়ে বলল, আরে বোকা মেয়ে, সামনে যার পরীক্ষা সে কিভাবে পারে এহেন বোকা কাণ্ড করতে? আরে পুরুষ মানুষের মিষ্টি কথায় মুছতে নেই। এরা আজ ভালো তো কাল মন্দ। নিজের অবস্থান তৈরি করার পর বাচ্চা না উচিত ছিল তোমার। তোমার কথা শুনে আমার যে কি রাগ লাগছে। ইতের কথার পিঠে কিছুই বলতে পারল না আলো। মাথা নিচু করে কেবল কথাগুলো শুনছে। বাচ্চা পেট এসেছে বলে লেখাপড়া কিন্তু অফ করবে না, পড়াশোনা চালিয়ে যাও। সংসার ধর্ম যদি পার্মানেন্ট হয়, পড়ালেখার যোগ্যতা নিজের পরিচয় তৈরি করা তোমার অধিকার। পরীক্ষার প্রিপারেশনের জন্য হাতে আছে 1 মাস। সো বি কেয়ারফুল। এতক্ষণ যা বলেছি তা নিয়ে রাগ করবে না। অ্যাজ এ সিস্টার আমি তোমাকে বকা দিয়েছি এবং উপদেশ দিচ্ছি। ইতি কল কেটে দিল। আলো মোবাইল হাতে নিয়ে ফের আগের জায়গায় ফিরে এলো। ঘড়িতে 11টা বাজতে চলল। ডাক্তার সাহেবের ফিরে আসার সময় হয়ে গেছে।
কিন্তু ডাক্তার সাহেব এখনো বাড়ি ফিরছে না কেন? সকাল 11:15 মেঘালয় বাড়ি ফিরে এসেছে ক্লান্ত হয়ে। আলো তখন ড্রয়িং রুমে বসেছিল মাহারিনের পাশে। মেঘালয়কে ফিরতে দেখে আলো উঠে দাঁড়ালো। মানুষটা পিপাসিত হয়তো। এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দিলে মন্দ হয় না। আলো রান্নাঘরে গিয়ে এক গ্লাস লেবুর শরবত বানালো। গ্লাস হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো মেঘালয় নেই। মাহারিন মুচকি এসে বলল, মেঘালয় ঘরে গিয়েছে। অগত্যা আলো শরবতের গ্লাস নিয়ে চলল তাদের রুমের দিকে। আলো রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। গ্লাস বেডসাইড টেবিলের ওপরে রেখে দেয়। তারপর সে বারান্দায় চলে গেল। ঘরের গুমোট আবহাওয়া যেন সে সহ্য করতে পারছে না। ঘ্রাণ শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে মনে হচ্ছে পুরো শহরে যত গন্ধ আছে সে একাই সব পাচ্ছে। বারান্দার রেলিং এর ওপর হাত রেখে অদূরে বহুতল ভবনের দিকে তাকিয়ে রইল আলো। মনের কোণে মৃত বাবার স্মৃতি বারবার উকি দেয়। বাবার কণ্ঠস্বরকে মিস করছে আলো। বাবা যদি বেঁচে থাকতো হয়তো আলোকে সাত সকালে কল করে জিজ্ঞেস করত, কি রে আলো, বাবাকে ছাড়া কেমন দিন কাটে তোর? বাবা কিন্তু তোকে ছাড়া ভালো থাকতে পারছি না। আলো যখন স্মৃতির মাঝে ডুবেছিল তখন মেঘালয় ভেজা গায়ে টাওয়াল পরনে আলোর পেছনে দাঁড়িয়ে। আলোর কাঁধে তার থুতনি ঠেকিয়ে আলো দুই হাতের ওপর তার দুই হাত রাখলো। আলো আচমকা শিউরে ওঠে। মেঘালয় আলোর কানের কাছে ফিসফিসিয়ে বলল, রিল্যাক্স মিসেস মেঘালয়। আলো নিজের বুকে থুতু দিয়ে পেছনে ঘুরল। মেঘালয়ের দুই হাতের বন্ধনীতে আলো বন্দি। আলো কিছু বলবে, ঠিক ওই সময় মেঘালয় ভ্রু নাচিয়ে বলল, এই, তুমি এত ভীতু হলে হবে? ডাক্তারদের সাহসী হতে হয়। হসপিটালে নিশ্চয়ই কেউ এসে হুটহাট আমাকে এভাবে ভয় দেখাবে না। আলোর ইঙ্গিতপূর্ণ কথা শুনে মেঘালয় ভ্রু কুঁচকে তাকালো। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। মেঘালয় আলোর মুখটা ধরে নিচের দিকে ঘুরিয়ে বলল, আমি ছাড়া অন্য কেউ যদি এই ধরনের আচরণ করে তাকে নিশ্চয়ই তুমি ছাড় দেবে না। মেঘালয়ের কথা শুনে আলো অবাক হয়ে তাকিয়ে রইল। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে মানুষটা। মেঘালয় আলোর কপালের চুলগুলো পেছনে গুজে রাখল। তারপর আলোর চোখে চোখ রেখে বলল, পথে ঘাটে ভিড় ভাট্টায় লোকাল বাসে এমন অনেক নারী আছে যারা প্রতিনিয়ত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। সম্মানের খাতিরে অনেকেই আছে যারা প্রতিবাদ করে না। কিন্তু যদি কখনো তুমি এই ধরনের পরিস্থিতিতে পড়ো তাহলে কিন্তু সহ্য করবে না, প্রতিবাদ করবে। কারণ তুমি আজ সইলে পরদিন অন্য কাউকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। আমি এতটাও সাহসী নই ডাক্তার সাহেব। আপনি খুব ভীতু একটা মেয়ের সাহসী স্বামী। আলোর কথা শুনে মেঘালয় মুচকি হেসে ফেলল। আলোর এক গালে হাত রেখে বলল, তুমি বোকাও বটে। আলো মেঘালয়ের কথার পিঠে কিছু বলল না। মানুষটার সামনে বোকা আহ্লাদি সাজতে মন্দ লাগে না তার। এবার চলো ঘরে। আমার পরনে যে শুধুমাত্র টাওয়াল, খেয়ালও ছিল না। আল্লাহ জানে আজ কতজন আমাকে এভাবে দেখে ফেলেছে। মেঘালয়ের কথা শুনে আলো বারান্দার নিচের রাস্তায় উকি দিয়ে তাকিয়ে হেসে ফেলল। মেঘালয় আলোর হাত ধরে বারান্দা থেকে ঘরে এলো। সাদা রঙের টি শার্ট এবং ব্লু রঙের ট্রাউজারে আজ কেন যেন মেঘালয়কে বেশ চোখে লাগছে। আলো বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। মেঘালয়ের ভ্রু ছুঁই ছুঁই ভেজা চুলগুলো থেকে টুপ টুপ পানি পড়ছে দেখে আলোর ইচ্ছে করলো পানিগুলো মুছে দিতে, কিন্তু সাহসের অভাবে মেঘালয়ের সামনে নিজের আবদার পূরণ করার কথা বলা হলো না। মেঘালয় একটা ছোট লাল বক্স এনে আলোর হাতের ওপর রাখলো। আলো বক্সের দিকে তাকিয়ে বলল, নাকফুল এনেছেন? কে যেন বলেছিল নাকফুল পড়লে নাকি তাকে আমার আমার লাগে। আলো মাথা নিচু করে ফেলল। মাঝে মধ্যে ইচ্ছে করেই তাকে লজ্জায় ফেলতে এভাবে কথা দিয়ে খোঁচা দেয় মানুষটা। বক্স খুলে দেখো তো পছন্দ হয় কিনা। আলো বক্সটা খুলে দেখলো বেশ চমৎকার একটা লাভ শেপ আকারের ছোট রুবি পাথরের নাকফুল। লাভ শেপের মধ্যে 3টা স্টোন, 2টা লাল রঙের।
একটা নীল রঙের। আলো ভীষণ অবাক হয়ে নাকফুলের দিকে তাকিয়ে রইল। এমন ডিজাইন সে কখনো দেখেনি। মেঘালয় হাত বাড়িয়ে নাকফুল হাতে নিয়ে বলল, আর একটু কাছে এসে বসো, আমি পরিয়ে দেব। আরে আপনি পারবেন না, আমি। আলো। ব্যাস, মেঘালয়ের মুখ থেকে আলো ডাক শুনে চুপটি করে রইল আলো। মেঘালয় বেশ যত্ন সহকারে আলোকে নাকফুল পরিয়ে দিল। নাকফুল পরিয়ে দেওয়ার পর মেঘালয় বেশ কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে রইল। কি আছে এ মুখটায় ভাবতে থাকে, কিন্তু উত্তর মেলে না। শ্যামাকন্যাকে ইদানিং না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। শত ব্যস্ততা শেষ করে ক্লান্ত হয়ে বাড়ি এসে এই শ্যামা মুখখানা দেখার পর যেন সকল ক্লান্তিরা বিদায় নেয়। অনেকেই বলে আলোকে দেখার অসুখ নাকি মেঘালয়ের সাময়িক মোহ, অথচ মেঘালয় চায় তার সাময়িক মোহ জন্মান্তর পর্যন্ত চলুক। আলোকে দেখার অসুখ তার কখনোই না মিটুক। মেঘালয় সামান্য ঝুঁকে টুক করে আলোর নাকফুলের ওপর চুমু দিয়ে সরে গেল। আলো মাথা নত করে ফেলেছে। মেঘালয় আলোর হাত ধরে বলল, নাকফুলে আসলেই তোমাকে আমার আমার মনে হয়, মিসেস মেঘালয়। এমন সময় মেঘালয়ের মোবাইলে কল এলো। মেঘালয় কল রিসিভ করে কথা বলছিল। আলো এই ফাঁকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নাকফুলের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। বেশ আনকমন একটা ডিজাইন, কোথায় পেয়েছে কে জানে। মেঘালয় কথা শেষ করে এসে আলোর পেছনে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? হুম। আলো চিরুনি হাতে নিয়ে জবাব দিল। মেঘালয় আলোর পেছন থেকে সরে এসে খাটের ওপরে গিয়ে বসল। তারপর বারান্দার ওপর দৃষ্টি রেখে বলল, তোমার এই নাকফুলটা নিয়ে ছোট একটা গল্প আছে, অন্য একদিন বলবো। তবে এটুকু জেনে রেখো, আজ একজন ভদ্র মশাইয়ের সঙ্গে সেই লেভেলের তর্কাতর্কির পর তোমার জন্য এই নাকফুল আমি কিনতে পেরেছি। আলো চুলের উপর চিরুনি চালানো বন্ধ করে পেছনে ফিরে মেঘালয়ের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, একটা নাকফুল নিয়ে কেন তর্ক করতে গেলেন? বললাম না অন্য একদিন বলবো, এখন এসো তো নিচে, খাবার খেয়ে আসি। সারা রাত নির্ঘুম কাটিয়েছি, পেটে খাবার নেই। মেঘালয় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রইল রুমে এসে। আলো তার বই নিয়ে বারান্দায় গিয়ে পড়তে বসলো। পুরো 1 ঘন্টা পড়াশোনা করার পর আলোর মাথা ধরে গেল। বই খাতা ঘরে এনে গুছিয়ে রাখলো টেবিলের ওপর। তারপর গোসল সারলো। আজ কেন জানি শাড়ি পরার ইচ্ছে জাগলো আলোর। ধূসর রঙের শাড়ি ওয়ার্ড্রোব থেকে বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাড়ি পরতে পরতে হুট করে বিয়ের আগের একটা ঘটনা মনে পড়ল আলোর। মেঘালয়ের সঙ্গে তার 3য় বার দেখা হবার দিনের কথা। ওরা দুজন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছিল সেদিন। শাড়ির কুচি করার সময় আলো হেসে ফেলল আনমনে। সবগুলো কুচি সেদিন তার হাত থেকে বাঁধনহারা হয়ে মেঝেতে অনাদরে গড়াগড়ি খাচ্ছিল। শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলো আলো। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখলো। চোখের কোলে কাজল রেখা টানলো। তারপর শাড়ির আঁচল টেনে ঘুমটা দিল। মেঘালয়কে ঘুমন্ত অবস্থায় রেখে ঘর থেকে বেরিয়ে যায় আলো। ড্রয়িং রুমে আসতেই আজ মাসফির সঙ্গে দেখা হয়ে যায় আলোর। মাসফি আলোকে দেখে হেসে বলল, কেমন আছো? ভালো আছি ভাইয়া। আলো মাসফির কথা জবাব দিয়ে রান্নাঘরে চলে গেল। মাহরিনের হাত থেকে ভাতের বোল নিয়ে আলো বলল, আম্মু আপনি গিয়ে টেবিলে বসুন, আমি নিয়ে আসছি। মাহরিন আলোর থেকে ভাতের বোল কেড়ে নিয়ে বলল, তুই নিজেকেই তো সামলাতে পারছিস না, তুই গিয়ে চুপচাপ বস। আর একটা কথা বললে আমার হাতের মায়ের খাবি। মাহরিনের রাগ চণ্ডী রূপ দেখে আলো মাথা নিচু করে হেসে ফেলল। তারপর চুপচাপ টেবিলে গিয়ে বসল। মাহরিন আরো দুজন হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে সবকিছু এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। মাসফি আলোকে নিজ হাতে খাবার বেড়ে দিয়ে তবেই মাহরিন খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ হবার পর ওরা 3জন মিলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো। মাসফি মাহরিনকে উদ্দেশ্য করে বলল, আম্মা একটা খুশির সংবাদ বলি।
মাহরিন অবাক হয়ে মাসফির মুখের দিকে তাকিয়ে বলল, বল। তানিয়া ইজ প্রেগনেন্ট, 5 মান্থস। মাসফির কথা শোনার পর মাহরিন এবং আলো দুজনেই মুখে হাত রেখে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। পরক্ষণে হাসি ফুটে উঠল তাদের ঠোঁটের কোণে। মাহরিন হাত বাড়িয়ে দিল মাসফির দিকে। মাসফি উঠে এসে মাহরিনের হাত ধরে দাঁড়ালো। মাহরিনের চোখের জল টুপ করে পড়ল। মাসফি এবং আলো মাহরিনকে কিছু বলবে তার আগে মাহরিন চোখের পানি এক হাত দিয়ে মুছে বলল, আমার এত খুশি লাগছে কেন আজ? মনে হচ্ছে মরে যাওয়ার আগে সকল আশা আকাঙ্ক্ষা আমার পূরণ হবে। মাসফি মাহরিনের হাত ধরে নরম সুরে বলল, আপনার কিছু হবে না আম্মা। আপনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করছি। হসপিটাল থেকে ডাক এলে আমরা রওনা হব। এরপর দেখবেন আপনি আগের মতো সুস্থ হয়ে গেছেন। সেদিন দুপুরে মাহরিন কল করলো তানিয়ার মায়ের কাছে। কল করার কারণ হচ্ছে তানিয়াকে বুঝিয়ে বাংলাদেশে ফেরত আনার জন্য। তানিয়ার মা সবটা শোনার পর জানালেন তিনি অতি শীঘ্রই তানিয়ার বড় ভাইয়ের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে। কথা শেষ করে মাহরিন মাসফির মোবাইল ফিরিয়ে দিল। মাসফি মোবাইল হাতে নিয়ে বলল, যে আসতে চাইছে না তাকে জোর করে ফিরিয়ে আনার কি প্রয়োজন আম্মা? প্রয়োজন আছে। তানিয়া অভিমান করে চলে গিয়েছে হয়তো, তাই বলে তুই হাত গুটিয়ে বসে থাকবি? তানিয়া তোর স্ত্রী, তানিয়া তোর দায়িত্ব। তানিয়া যদি আমার স্ত্রী হয় তাহলে তানিয়ার উচিত তার স্বামীর অর্থাৎ আমার কিছু কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া। তানিয়া যদি আমার দায়িত্ব হয় তাহলে তানিয়ার উচিত স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা। গত 4 বছর ধরে আমি একপাক্ষিক অর্থে বিয়েটাকে টিকিয়ে রেখেছি। তানিয়ার কোনো এফোর্ট নেই, দায়িত্ব নেই, সম্মান নেই। মাসফিকে সবসময় শান্ত অবস্থায় দেখে অভ্যস্ত আলো, কিন্তু হুট করে আজ মাসফিকে রেগে যাওয়া অবস্থায় দেখে আলো ভীষণ অবাক হলো। মাহরিন মাসফির কথাগুলো শুনে বেশ স্বাভাবিকভাবে বলল, ভালোবাসা আছে তো? মায়ের মুখ থেকে এমন প্রশ্ন শুনে মাসফি নীরব হয়ে গেছে। গোটা 4 বছরের তাদের মাঝে আদৌ কি ভালোবাসা তৈরি হয়েছে? যদি ভালোবাসা তৈরি না হয়ে থাকে তাহলে তানিয়া মাসফির সন্তানকে কেন গর্ভে ঠাঁই দেবে? একজন নারীর ইচ্ছা অনিচ্ছায় জড়িয়ে থাকে বাচ্চা কনসিভের ক্ষেত্রে। সেই হিসেবে তো তানিয়ার ইচ্ছার কারণে মাসফি হাল ছেড়ে দিয়ে সোফায় গা এলিয়ে দেয়। তানিয়াকে নিয়ে ভাবতে বসলে তারা মাথায় কাজ করা বন্ধ করে দেয়। তানিয়ার কিছু কিছু কাজে মনে হয় মাসফির জন্য তার অগাধ ভালোবাসা আছে। পরক্ষণেই মনে হয় সে মাসফিকে দু চোখে দেখতে পারে না। বিয়ের মতো একটা সম্পর্কে ভালোবাসা থাকা জরুরি। ভালোবাসা থাকলে বাকি সবকিছু ম্যানেজ করা যায়। সম্পর্কে দুজন মানুষ কখনোই একই পরিমাণে এফোর্ট দিতে পারে না। এখন যে সঙ্গী এফোর্ট কম দিচ্ছে তাকে দেখে যদি অন্য সঙ্গী এফোর্ট দেওয়া বন্ধ করে দেয় তাহলে সম্পর্ক টিকবে কি করে? একজনের এফোর্ট, যত্ন, ভালোবাসা, সম্মান দেখে অন্যজন শিখবে। ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসার মানুষের যত্ন নিতে হবে। ভালোবাসার মানুষকে অযত্ন, অবহেলা, অসম্মান করে আর যাই হোক, ভালোবাসা চাওয়ার মতো বোকামি করা যাবে না। মাহরিনের কথা শুনে মাসফি রেগে যায়। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর বাসা থেকে বের হয়ে যেতে যেতে বলে গেল, আমাকে ভালোবাসার ফিলোসফি শেখানোর চেষ্টা করবেন না মা। তানিয়াকে শিখিয়ে পড়িয়ে দেন। আমি একাই এ সম্পর্কের বোঝা টানতে পারবো না। মাসফি বের হয়ে গেল বাসা থেকে। মাহরিন দীর্ঘশ্বাস ফেলে বসে রইল। আলো মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বসে থাকার পর পিঠ ধরে এসেছে বলে উঠে দাঁড়ালো। আলো, এখানে বসো। মাহরিনের ডাক শুনে আলো আবারও আগের জায়গায় বসে পড়ল। তোর বড় ভাইয়ের ইগোতে লেগেছে ব্যাপারটা, বুঝতে পেরেছিস? একটা মানুষকে, একটা সম্পর্কে এবং একটা জাতিকে পুরোপুরি ধ্বংস করতে ইগো যথেষ্ট। শাশুড়ির ভারী কথা বোধগম্য হচ্ছে না আলোর, তবু আলো মাথা নাড়ায়। মাহরিন চলে গেল নিচের ঘরে। আলো উঠে দাঁড়ালো। এবার ঘরে ফিরে যাওয়া উচিত। আলো যখন ঘরে ফিরে এলো তখন ঘড়িতে 3:30 বাজছে।
কোচিংয়ে যেতে হবে আজ, কিন্তু একা কি করে যাবে ভাবতে ভাবতেই দেখলো মেঘালয় ঘুম থেকে জেগে উঠেছে। খাটের এক পাশে পা ঝুলিয়ে বসে আছে। আলো খাটের পাশে গিয়ে দাঁড়াতেই মেঘালয় আলোর হাত ধরে কাছে টেনে এনে দাঁড় করালো। আলো দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মেঘালয়ের উচ্চতা সমান সমান মনে হচ্ছে। বিধাতা তাকে আরেকটু লম্বা বানালে কি হতো ভাবতে ভাবতে আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আজ কোচিংয়ে যেতে হবে, টেস্ট পরীক্ষা নেবে। শাড়ি পরে যাবে নাকি? প্রশ্নটি করেই উঠে দাঁড়ালো মেঘালয়। আলো জবাব দেওয়ার আগেই মেঘালয় শাড়ির আঁচল টেনে আলোর মাথায় দিয়ে বলল, অবশ্য শাড়িতে বেশ লাগছে তোমাকে। আজ কোচিংয়ে যাওয়ার দরকার নেই, চলো কোথাও ঘুরতে বের হই। কোথায় যাবে? পতেঙ্গায় নাকি? মেঘালয়ের খামখেয়ালিপনা আবদার শুনে আলো বিস্মিত হয়ে যায়। মেঘালয়ের কাছ থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে বলল, স্যার বকবে। কোন স্যার বকবে? আমি কল করে জানিয়ে দেব তাকে। আরে আপনি বুঝতে পারছেন না। মেঘালয় হাত বাড়িয়ে আলোর ঠোঁটের ওপর আঙুল রেখে বলল, তোমাকে নিয়ে আজ ঘুরতে বের হব। আমি হসপিটালের ডিউটি ফাঁকি দেব, আর তুমি কোচিংয়ের ক্লাস ফাঁকি দেবে। আম্মু বকুনি দেবে। আলো মেঘালয়ের হাত সরিয়ে দিয়ে বলল, তাহলে চলো আজ মায়ের চোখে ফাঁকি দিয়ে বের হই। আলো অবাক হয়ে মেঘালয়ের কাণ্ড কারখানা দেখছিল। মানে মাঝে মাঝে মানুষটার যে কি হয়, নিজের বিয়ে করা বউকে নিয়ে ঘুরতে বের হবার জন্য এমন ফন্দি বের করার কি আছে? মাহারিন যখন নিজের ঘরে ঘুমে কাতর, ঠিক তখন মেঘালয় একটা কালো রঙের পাঞ্জাবি পরল। তারপর মোবাইল পকেটে ঢুকিয়ে আলোর এক হাতে তার সানগ্লাস ধরিয়ে দিয়ে অন্য হাত মুঠোয় আঁকড়ে ধরল। তারপর চুপি চুপি বের হয়ে এলো বাড়ি থেকে। গেটের সামনে এসে দাঁড়াতেই মেঘালয় আলোকে দাঁড় করিয়ে রেখে গ্যারেজের দিকে চলে গেল। মিনিট দুয়েক অতিক্রম হবার পর বাইকের শব্দ শুনে আলো পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল কাব্যর বাইক নিয়ে আসছে মেঘালয়। গেটের বাইরে বাইক দাঁড় করিয়ে মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল, সানগ্লাস দাও। আলো মেঘালয়ের হাতে সানগ্লাস দিল। সানগ্লাস চোখে লাগিয়ে মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল, চলো বাবুর আম্মু। আজ বাবুর আম্মুকে নিয়ে চট্টগ্রাম শহরের অলিগলি চষে বেড়াবে। আলো মুচকি এসে মেঘালয়ের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসল। মেঘালয় লুকিং গ্লাসের আয়নায় ফুটে ওঠা আলোর প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, চলো পালাই মিসেস মিথ্যাবতী, তোমার শাশুড়ি তেড়ে আসছে। মেঘালয় সাই করে বাইকের গতি বাড়িয়ে ছুটল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মারিন গেটের সামনে দাঁড়ানো অবস্থায় দেখল এই দৃশ্য। মারিন দারোয়ানের দিকে তাকিয়ে হেসে ফেলল। চট্টগ্রাম শহরের আনাচে কানাচে ঘোরাঘুরি করার পর রাত 10টার দিকে বাড়িতে ফিরে আসে ওরা দুজন। মেঘালয় বাইক থেকে আলোকে নামিয়ে দেয় বাড়ির মূল ফটকের সামনে। আলো চুপচাপ দাঁড়িয়ে রইল। ততক্ষণে মেঘালয় গ্যারেজে বাইক রেখে চলে এলো। আলোর হাতটা ধরে বলল, তোমার শাশুড়ি এখন আমাকে অনেক বকবে, বাট তুমি এসবে পড়বে না, সোজা আমাদের রুমে চলে যাবে। কথাগুলো বলতে বলতে মেঘালয় হেসে ফেলল, যেন সে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে। আলো বোকার মতো তাকিয়ে রইল। মানুষটার এত রূপ, যাকে কখনো কখনো মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কখনো মনে হয় সে দুষ্টুমিতে মেতে থাকা একজন টিনের ছেলে। ওরা বাড়ির ভেতরে প্রবেশ করলো। আলো সামনে আর পেছনে মেঘালয়। মাহরিন এবং মাসফি ড্রয়িং রুমে বসেছিল। ওদের দুজনের পায়ের প্রতিধ্বনি শুনে মাহরিন এবং মাসফি ঘাড় ফিরিয়ে তাকালো। আলো ঢোক গিলল, তারপর মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় চোখের ইশারা আলোকে রিল্যাক্স থাকতে বলল এবং ঘরে চলে যেতে বলল, কিন্তু আলো নাছোড়বান্দা। সে মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে না। অগত্যা মেঘালয়ে কাঁধ ঝাঁকিয়ে হেঁটে গিয়ে মাহরিনের পাশে গিয়ে বসল। মাহরিন মেঘালয়ের কান টান দিয়ে বলল, পাজি ছেলে, এমন অবস্থায় কেউ বাইকে ওঠায় বউকে? আবার 6 ঘন্টার মতো বাইরে ছিলি,
মানে তোর কি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে মেঘ? মেঘালয় হাসতে হাসতে তার কান টেনে ধরে রাখা মারিনের হাতের ওপর হাত রেখে বলল, প্রেম তো কখনো করিনি, তাই মন চাচ্ছিল প্রেম প্রেম খেলা করি, তাও আবার তোমার মেঘালয়ের বউয়ের সঙ্গে। মেঘালয়ের শেষ কথাটি শুনে মাহারিন মাসফি হেসে ফেলল। আলো ঠোঁট কামড় দিয়ে হাসি চেপে রাখল। ঠোঁট কাটা মানুষ একটা, কখন কি বলতে হয় এটাও জানে না। দুদিন পর মারিনের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলো। মেঘালয় হসপিটাল থেকে বাসায় ফিরেনি এখনো। কলেজ ছুটি হবার সময় পেরিয়ে এখন প্রায় বিকেল 3টা। মাহরিন আলোর নাম্বারে বেশ কয়েকবার কল করলো, কিন্তু আলো কল রিসিভ করছে না। মাহরিন দিশেহারা বোধ করছে। বাড়িতে মাসফি নেই। এদিকে মাহরিনের শরীর তেমন সুস্থ না। তবুও আলোর খোঁজে বাসা থেকে গাড়ি নিয়ে বের হলো মাহরিন। কলেজের সামনে এসে গাড়ি থামার পর মাহরিন গাড়ি থেকে কলেজের ভেতরে গিয়ে আলোর খোঁজ খবর নিল। অথচ খবর পেল আলো কলেজ থেকে বেরিয়ে গেছে প্রায় আধ ঘন্টা সময়ের আগে। এসব শুনে মাহরিনের যেন দুশ্চিন্তা আরো বেড়ে গেল। মোবাইল ফোন ব্যাগ থেকে বের করে মেঘালয়ের কাছে কল করলো। মেঘালয় তখন হসপিটালের করিডোর ধরে দোতলার দিকে যাচ্ছিল। এমন সময় তার মোবাইল ফোন বেজে উঠল। মেঘালয় রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর অ্যাপ্রনের পকেট থেকে মোবাইল ফোন বের করে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো তার মায়ের কণ্ঠস্বর। আলো এখনো বাসায় ফেরেনি। আমি কলেজ সহ আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিয়েছি। আলো ছুটি হওয়ার পর আরো আধা ঘন্টা আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। আমি এখন কি করব মেঘালয়? আলো কল রিসিভ করছে না। আলোর মায়ের কাছে কল করেছিলাম। সিতারা আপা তো বললেন আলো সেখানেও যায়নি। মেঘালয় স্তব্ধ হয়ে গেছে। মাহরিনকে কিছু বলার সাহস যেন নিজের মধ্যে সঞ্চয় করতে পারছে না। মেঘালয়ের দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে মাহরিন কল কেটে দিল। মেঘালয় এক হাত দিয়ে কপালের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে পেছনে ঘুরে দাঁড়াতে কেউ মেঘালয়ের খুব সামনে এসে দাঁড়িয়ে বলল, ডাক্তার সাহেব, সঙ্গে আমার মোবাইল আনেননি। আপনাকে খুঁজে বের করতে আমার যে কি কসরত করতে হয়েছে। মেঘালয়ের সামনে দাঁড়িয়ে আলো অনবরত কথা বলেই যাচ্ছিল। মেঘালয় অবাক হয়ে তাকিয়ে রইল আলোর দিকে। মানে সে বিশ্বাস করতে পারছে না যে তার সামনে আলো দাঁড়িয়ে আছে। কি হলো, কথা বলছেন না যে? আমি হসপিটালে আসাতে রাগ করলেন? মেঘালয় আশেপাশে তাকালো, দেখলো 2-1 জন ছাড়া তেমন কেউ নেই এখন এই দিকটায়। আলোর হাত ধরে খুব কাছে এনে দাঁড় করালো। তারপর ফিসফিস করে বলল, পাবলিক প্লেস যদি না হতো তাহলে তোমাকে। বাকি কথা বলতে পারল না মেঘালয়। তার আগে আলো মেঘালয়ের ডান হাত ধরে বলল, জন্মদিনের শুভেচ্ছা আমার ডাক্তার সাহেব। মেঘালয় অবাক হয়ে তাকালো আলোর মুখের দিকে। একের পর এক সারপ্রাইজ যে তার হজম হচ্ছে না। দুটো ঢোক গিলে আলোর হাতটা মুঠোয় নিয়ে বলল, তোমার অনুপস্থিতিতে আমি ভীষণ দুর্বলতা অনুভব করি মিথ্যাবতী। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মানুষটার শুকনো মুখটা যেন তার অস্থিরতার সাক্ষী। আলোর ইদানিং নিজের ভাগ্যকে নিয়ে ঈর্ষা হয়। মেঘালয়ের মতো মানুষ যে তার হবে কখনো সে তো কল্পনাও করেনি, কারণ মেঘালয়ের মতো মানুষ তার যোগ্যতার বাইরে ছিল। আলো এবং মেঘালয়ের এর পরের দিনগুলো ভীষণ ব্যস্ততায় কেটে যেতে লাগলো। আলোর এইচএসসি পরীক্ষা সামনে। মেঘালয়ের ইন্টার্নের প্রায় 6 মাস অতিক্রম হয়ে গেছে, তাই সামনের মাসগুলোতে ব্যস্ততা ক্রমশ বাড়ছে। তানিয়া দেশে ফিরে এসেছে 15 দিন আগে। তানিয়া দেশে আসার 1 সপ্তাহ পর মাসফি মাহরিনকে নিয়ে ইন্ডিয়ায় চলে যায়। সেখানে যাওয়ার পর মাহরিনের চিকিৎসা শুরু হয়ে গেছে। বাকিটা আল্লাহ ভরসা। মেঘালয় যখন বাড়িতে না থাকে তখন একা বাড়িতে 2জন গর্ভবতী নারী গুটুর গুটুর আলাপ করে। তানিয়া ইনিয়ে বিনিয়ে তার বাবার বাড়ির দিকের
ঐশ্বর্য নিয়ে আলাপ করে। আলো নীরব শ্রোতার ভূমিকা পালন করে তখন। আবার মাঝে মাঝে আলোর পড়াশোনায় সাহায্য করে তানিয়া। রান্নাবান্নার দিকটা কাজের মহিলা দুজন সামলায়। তানিয়া রান্নাবান্নার ধারে কাছে যায় না, আর আলো বাধ্য হয়ে যেতে পারে না। তার মর্নিং সিকনেস এতটাই প্রকট আকার ধারণ করেছে যে সে মেঘালয়কে কাছে ঘেঁষতে দেয় না। মেঘালয় মাঝে মধ্যে আলোকে জোর করে বুকের মাঝে চেপে ধরে। আলো বাঁধন থেকে মুক্ত হতে চাইলে মেঘালয় আরো শক্ত করে আলোকে চেপে ধরল। তারপর মৃদু হেসে বলে, নাকটা চেপে ধরো 1 মিনিটের জন্য। তুমি খালি নিজের দিকটা ভাবো, আমার দিকটা ভাববার জন্য কে আছে আলো? আলো মেঘালয়ের বুকের মাঝে সত্যি সত্যি নাক চেপে ঘাপটি মেরে রয়। মানুষটার কাছে আত্মসমর্পণ করার জন্য যে সে সবসময় মুখিয়ে থাকে। ধীরে ধীরে পরীক্ষার দিন ঘনিয়ে আসে। আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হবে। আলো সেই যে সন্ধ্যা থেকে পড়ার টেবিলে গিয়ে বসেছে। এখন রাত 11টা। এখনো আলো বসে আছে। মেঘালয় হসপিটাল থেকে ফিরে এসেছে। রুমে ঢুকতেই দেখতে পেল আলো বই পড়ছে। মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে আলো ঘাড় ফিরিয়ে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হলো। মেঘালয় মুচকি হেসে জিজ্ঞেস করলো, বাবুর আম্মু কি পড়াশোনার চাপে বাবুর কথা ভুলে যাচ্ছে নাকি? মেঘালয়ের কথা শুনে ঘাড় ফিরিয়ে বইয়ের ওপর দৃষ্টি রেখে জিভ কাটল। কপালে এক হাত রেখে চুপচাপ বই পড়ার ভান করে বসে রইল। মেঘালয় আলোর নির্লিপ্ততা দেখে বুঝতে পারল তার বোকা বইয়ের বোকামি। কোনো মতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। তারপর আলোর সামনে গিয়ে আলোর হাত টেনে ধরে বলল, চলো এখন আমার সঙ্গে। খাওয়া দাওয়া আগে, তারপর বাকি সবকিছু। তুমি এতটা হেয়ালি কেন? আলো মাথা নিচু করে বলল, সরি। এ অবস্থায় সরি কি কাজে লাগবে বলো? হসপিটালে আজ কি হয়েছে জানো? একটা গর্ভবতী নারীর গাফিলতির কারণে তার বাচ্চা পেটে মারা গেছে। অথচ সেই নারী টেরও পায়নি তার বাচ্চা পেটে মারা গিয়েছে। একজন 7 মাসের গর্ভবতী মহিলা গর্ভে বাচ্চার নড়াচড়া নাকি টের পায় না। ফর গড সেক আলো, আমাদের বাচ্চার কোনো সমস্যা যাতে না হয়। বি কেয়ারফুল। পড়াশোনা করো, তবে রাত জেগে নয়। সময় মতো খাওয়া দাওয়া করো, ওষুধ খাবে, হাসি খুশি থাকবে। দ্যাটস ইনাফ ফর ইউ। মেঘালয় কথাগুলো বলার সময় আলোর এক গালে হাত রাখে। আলো মেঘালয়ের হাতের ওপর হাতটা রেখে বলল, আপনার বাবুর খেয়াল আমি রাখবো, কারণ বাবুর বাবা আপনি হলো, বাবুর মা কিন্তু আমি। মেঘালয় দুরু দুরু বুকে আলোর কপালে চুমু দিয়ে মেঘালয় বলল, চলো রাতের খাবার খেয়ে আসি। আলোকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে রেখে মেঘালয় চলে গেল রান্নাঘরে। ফ্রিজ খুলে খাবার বের করে চুলায় গরম করলো। তারপর টেবিলে এনে রাখলো। গরম করা খাবারের ভ্যাপসা গন্ধে আলোর গা গুলি উঠল। নাকের ওপর ওড়না চেপে উঠে দৌড় দিল বেসিনের দিকে। মেঘালয় সবে চেয়ারে বসেছিল, কিন্তু আলোর অবস্থা দেখে থম মেরে রইল কিছুক্ষণ। তারপর আলোর কাছে এগিয়ে যায়। আলো ততক্ষণে বমি করে অবস্থা খারাপ। মুখে পানি ছিটা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেঘালয় আলোর পেছনে এসে দাঁড়ালো। আলো পেছনে ফিরল। মেঘালয়কে দেখে কোনো মতে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আপনি আবার উঠে এলেন কেন? মেঘালয় জবাব দিতে ইচ্ছে করে না। মাতৃত্বের স্বাদ পাওয়া যে সহজ বিষয় না, ইদানিং টের পাচ্ছে মেঘালয়। বইয়ে যতটা পড়েছে তার চেয়েও বেশি অনুভব করতে পারছে আলোকে দেখে। একজন মা সন্তান গর্ভে এলেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে, কিন্তু একজন পিতা সন্তান পৃথিবীর আলো দেখার পর পিতৃত্বের স্বাদ পায়। একজন মা যদি তার দেহে ক্ষয় করে সন্তানকে গর্ভে জায়গা দিতে পারে, তাহলে একজন বাবা সেই সন্তানকে দুনিয়ার বুকে নিজের পায়ে দাঁড় করাতে নিজের শরীরের ঘাম রক্ত পানি করে পরিশ্রম করতে পারে। মেঘালয় দীর্ঘশ্বাস ছাড়ল। আলো ভাত খেলো না। 1 গ্লাস দুধ এবং আপেল একটা খেয়ে ঘুমাতে চলে গেল। সেই রাতে মেঘালয়ের ঘুম এলো না অকারণে। মেঘালয়ের মনে কু ডাকছিল। ওর বারবার মনে হচ্ছিল যে ওর মায়ের কিছু হয়েছে।
মেঘালয় অস্থির হয়ে মাসফির নাম্বারে যখন কল করলো, তখন ইন্ডিয়ার স্থানীয় সময় রাত 2টো। এত রাতে মেঘালয়ের কল এসেছে দেখে মাসফি ধরফরিয়ে ওঠে। কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো মেঘালয়ের চিন্তিত সুরে বলা কথা, মা কেমন আছে ভাইয়া? আমার এত অস্থির লাগছে কেন? মনে হচ্ছে আমার কলিজা কে যেন বের করে আনতে চাইছে। মেঘালয়ের কথা শুনে মাসফি তাকে আশ্বস্ত করতে বলল, আম্মা ঠিক আছে, তুই দুশ্চিন্তা না করে ঘুমিয়ে থাক। ঘুম আসছে না ভাইয়া। আল্লাহ ভরসা, কিছুই হবে না। ঘুমিয়ে পড় গিয়ে, ইনশাল্লাহ আম্মা সুস্থ হয়ে যাবে। ডাক্তাররা আশা দিয়েছে। মাসফি মেঘালয়কে বুঝিয়ে সুঝিয়ে কল কেটে দিল। মেঘালয় বারান্দায় দাঁড়িয়ে রইল। এমন অস্থিরতা এর আগে সে কখনো অনুভব করেনি। মেঘালয় রুমে ফিরে আসে, বিছানায় গিয়ে বসলো। বারান্দা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে। চাঁদের আলোয় মেঘালয়ে আলোর মুখটা স্পষ্ট হয়ে যায়। মেঘালয় আলোর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দৃষ্টি যায় আলোর বাড়ন্ত গর্ভের দিকে। 4 মাসের প্রেগনেন্সি চলছে আলোর। হুট করে মনে এক ভয়ঙ্কর খেয়াল এলো। মেঘালয় অস্থির হয়ে যায়। অস্থিরতা কমাতে সে মরিয়া হয়ে যায়, কিন্তু অস্থিরতা যেন মাথাচাড়া দিয়ে উঠছে। পরদিন সকালে আলোর ঘুম ভাঙল মেঘালয়ের ডাকে। পাশ ফিরতে মেঘালয়ের শুকনো মুখটা চোখে পড়ল আগে। আলোর ঘুম ভাব কেটে গেল মুহূর্তের মধ্যে। আলো উঠে বসল। চুলগুলো কোনো মতে খোঁপায় বেঁধে খাটের ওপর পা ঝুলিয়ে বসল। মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? মেঘালয় আলোর কথা জবাব না দিয়ে বলল, হাত মুখ ধুয়ে এসে পড়তে বসো, সকাল 7টা বাজছে। হাতে সময় খুবই কম। আলো মেঘালয়কে দ্বিতীয়বার প্রশ্ন করল না। দীর্ঘশ্বাস ফেলে খাটে থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আলো ফ্রেশ হয়ে রুমে এসে দেখল মেঘালয় রুমে নেই। বারান্দায় উকি দিয়ে দেখল সেখানেও নেই। আলো চুপচাপ পড়তে বসলো। 15 মিনিট সময় অতিক্রম হবার পর মেঘালয় ঘরে ফিরে এলো, তবে ট্রে ভর্তি খাবার নিয়ে। ট্রে খাটের ওপর রেখে আলোর ওষুধের বক্স হাতে নিয়ে একটা গ্যাস্ট্রিকের এবং বমি বন্ধ করার ট্যাবলেট খুলে হাতে নিয়ে আলোর পাশে গিয়ে দাঁড়ালো। আলো পড়া বন্ধ করে হাত বাড়িয়ে দিল। ট্যাবলেট আলোর হাতে দিয়ে 1 গ্লাস পানি এনে দিল মেঘালয়। আলো ওষুধ খাওয়ার পর মেঘালয় আলোর পাশে একটা চেয়ার টেনে বসলো। তুমি পড়ো, আমি পাশে বসে থাকি। ওষুধ খাওয়ার ঠিক 8 ঘন্টা পর মেঘালয় আলোকে সঙ্গে নিয়ে নাস্তা খেলো। তারপরের সময়টা খুব তাড়াহুড়ায় কেটে গেল। ঘড়ির কাঁটা 9টা 45 আসতেই আলো কলেজ ড্রেস পরে নিল। মেঘালয় অ্যাশ কালারের চেক শার্ট এবং জিন্স পরিধান করলো। আলো পরীক্ষার ফাইল হাতে নিয়ে অপেক্ষা করছিল মেঘালয়ের জন্য খাটের উপর বসে। মেঘালয় মোবাইল পকেটে রেখে আলোর হাত ঘড়িটা ড্রেসিং টেবিলের ওপর থেকে নিয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ালো। বাম হাতটা দাও। আলো মেঘালয়ের কথা মতো হাত বাড়িয়ে দিল। সময়ের অনেক মূল্য। মাঝে মাঝে 2-1 সেকেন্ড অপচয় আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে। তোমার কনসেন্ট্রেট যেন কেবল খাতায় থাকে। প্যানিকড হবার কিছুই নেই। মেঘালয় আলোর হাতে ঘড়ি পরিয়ে দেওয়ার সময় কথাগুলো বলল। ঘড়ি পরানো শেষ হলে আলো মেঘালয়ের হাতটা ধরে বলল, আমাদের বিয়ে 6 মাস হতে চলল। একটা কথা জানতে ইচ্ছে করে আমার। মেঘালয় স্থির হয়ে দাঁড়ালো। আলো উঠে দাঁড়ালো। মেঘালয়ের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। মেঘালয় অস্থির ভঙ্গিতে আলোর সারা মুখে কি যেন খুঁজে বেড়াচ্ছে। আমার কমতি জেনে কতটা আপন করতে পেরেছেন আমায়। কখনো কি আপনার মনে খেয়াল আসেনি আপনি চাইলে একজন পরিপূর্ণ দেহের নারীকে বিয়ে করতে পারতেন? আলোর কথা শোনার পর মেঘালয় থমকে যায়। মস্তিষ্ক শব্দশূন্য হয়ে যায়। আলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকে জবাবের আশায়। মেঘালয় জবাব দেওয়ার জন্য যখনই মুখ খুলবে, ঠিক সেই সময় মেঘালয়ের মোবাইল ফোন বেজে উঠল। মাসফি কল করেছে। মেঘালয় কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো মাহারিনের উচ্ছ্বসিত সুর। কেমন আছিস মেঘ? মায়ের কণ্ঠস্বর পেয়ে মেঘালয়ে যেন হৃদয়ে প্রশান্তি নেমে আসে।
গতকাল রাত থেকে অস্থির হৃদয়ে শান্তির প্রলেপ ঢেলে দিয়েছে যেন তার মায়ের কণ্ঠস্বর। মেঘালয় কাঁপা গলায় বলল, একটু ভালো নেই আমি। মা, তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই। মেঘালয়ের কথা শুনে মোবাইলের অপর প্রান্তে থাকা মাহরিনের চোখ ঝাপসা হয়ে আসে। মাসফি পাশে ছিল এবং ফোন লাউড স্পিকারে থাকার কারণে মেঘালয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে। মাসফি তার মায়ের কাঁধে হাত রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো। মাকে নিয়ে অতি শীঘ্রই ফিরব, ইনশাল্লাহ। মেঘালয় কথা বলতে পারল না আর। গলার কাছে কি যেন দলা পাকিয়ে গেছে। আলোর কাছে মোবাইলটা দিয়ে মেঘালয় ঘর থেকে বেরিয়ে যায়। আলো অনিমেষ নয়নে তাকিয়ে রইল মেঘালয়ের গমনের পথে। হুট করে বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আলো মোবাইল কানে ঠেকিয়ে সালাম জানালো শাশুড়িকে। তারপর পরীক্ষার জন্য দোয়া চাইল। মাহরিন ভীষণ খুশি হয়ে বলল, খুব ভালো করে পড়াশোনা করবি, যেন তেন রেজাল্ট যেন না আসে, কারণ তুই আমার মেঘালয়ের বউ। মেঘালয়কে টেক্কা দেওয়ার মতো রেজাল্ট অর্জন করবি। আম্মু, আপনার ছেলে আর কদিন পর ডাক্তার হয়ে ঘুরবে এই বাড়িতে। আমি তার সঙ্গে সামান্য এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে কিভাবে টেক্কা দেব? আলোর কথা শুনে মাহরিন হেসে ফেলল। মাসফি হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেছে। মাহরিন হসপিটালের বেডে আধশোয়া হয়ে লাউড স্পিকার অফ করে মোবাইল কানে ঠেকিয়ে বলল, নিজ যোগ্যতায় পরিচিত হবি। এটা আমার উপদেশ হিসেবে শুনে রাখ। তুই তোর বাবার মেয়ে, তুই তোর ডাক্তার স্বামীর স্ত্রী, এগুলো তোর আলাদা পরিচয়। তুই তোর আলাদা পরিচয় গড়ে তুলবি, পারবি না? তুমি যেহেতু বলেছ, তাহলে অবশ্যই পারবো। কবে ফিরবে আম্মু? তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না। আলোর কথা শুনে মাহরিন চোখ বন্ধ করে ফেললেন। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। যাক, ছেলে তিনটার বাইরে আজ কেউ তো বলল বাড়িতে ফিরবে কবে। তোমাকে ছাড়া আমার এ বাড়িতে মন টিকছে না। অতি শীঘ্রই ফিরবো, তুই নিজের দিকে খেয়াল রাখিস। কথাবার্তা শেষ হওয়ার পর আলো এক হাতে পরীক্ষার ফাইল এবং অন্য হাতে মেঘালয়ের মোবাইল নিয়ে বের হলো। ড্রয়িং রুম পেরিয়ে যাওয়ার সময় তানিয়ার সঙ্গে দেখা হলো। তবে তানিয়ার বোন ইনায়াকে দেখা গেল। আলো ভীষণ অবাক হলো, কারণ ইনায়ার আসার কথা তানিয়া একবারও তার সঙ্গে শেয়ার করেনি। আলোকে দেখে ইনায়া ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো। আপনি? ভালো আছি বলেই তো তোমাদের বাড়িতে এলাম। তোমার বরমশাই কি তোমাকে ফেলে চলে গেল? ইনায়া বিদ্রূপের হাসি দিয়ে কথাখানি বলল। আলো ইনায়ার প্রশ্নের জবাব দেয় না। তানিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি চললাম। তানিয়া কিছুই বলল না, মাথা নাড়িয়ে বোঝালো, যাও। আলো সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। গেট পেরিয়ে রাস্তায় বের হতেই চোখে পড়ল বাইকে বসে থাকা মেঘালয়ের ওপর। আলোকে দেখে মেঘালয় বলল, এত দেরি কেন করলে? আমি কি জানতাম আপনি রাস্তায় এসে অপেক্ষা করছেন? ভেবেছি আমার প্রশ্নকে উপেক্ষা করতে পালিয়ে গেছেন। কথাটি বলতে বলতে আলো বাইকে উঠে বসলো ধীরে ধীরে। মেঘালয়ের কাঁধে হাত রাখতে মেঘালয় আলোর দিকে সামান্য ফিরে তাকালো। তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো না আলো, কখনো জানতে চাওনি। তুমি ঠিক ততটুকুই জানো যতটুকু আমি তোমাকে জানতে দিয়েছি। অথচ এতদিন আমি ভাবতাম। বাকি কথা বলল না মেঘালয়। বাইক স্টার্ট করলো। আলো সারা পথ জুড়ে মেঘালয়ের বলা কথাগুলো ভাবছে, তার কথার মানে খুঁজছে। পরীক্ষা কেন্দ্রের সামনে এসে বাইক থামালো মেঘালয়। আলো বাইক থেকে নামার পর মেঘালয় বাইক রাস্তার একপাশে পার্ক করে আলোর পাশে গিয়ে দাঁড়ালো। আলো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এই যে মিথ্যাবতী। আলো মাথা উঁচু করে তাকালো, দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আছে। আলো অন্য পাশে তাকালো, কারণ আশেপাশের অনেকের দৃষ্টি এখন তাদের উপর নিবদ্ধ। কারণ একজন সুদর্শন পুরুষের সঙ্গে কালো একটা মেয়েকে দেখে হয়তো তাদের মন মানছে না। আমার দিকে তাকানোর প্রয়োজন নেই,
তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রেখো। পানি খাবে, পরীক্ষা শেষ হবার পর ধীরে সুস্থে বের হবে। ধাক্কাধাক্কি করে ভিড় ঠেলে বের হবার দরকার নেই। যদি শরীর খারাপ লাগে তাহলে স্যার ম্যামকে বলবে, এবং ছুটি শেষ হবার পর বাসায় ফিরে যাবে সিএনজি করে। রিকশায় উঠবে না, ঝাঁকি লাগবে। এ সময় ঝাঁকি লাগলে বাবুর সমস্যা হবে। শরীরে ঝাঁকি যেন না লাগে সেজন্যই বাইকে করে নিয়ে এলাম তোমায়। যতদিন পর্যন্ত গাড়ি ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত একটু কষ্ট করে ম্যানেজ করবে। অন্তত এই একটা দিক মেনে চলবে, ওকে? মেঘালয়ের কথা শুনে আলো মাথা নাড়িয়ে সায় জানালো। হুট করে ভিড় বেড়ে গেল। মেঘালয় সেই সুযোগে আলোর হাতটা মুঠোয় নিল। আলো মেঘালয়ের হাতে স্পর্শ পেতে চট করে তাকালো। আলোর কুঁচকে যাওয়া কপাল দেখে মেঘালয় আদরে সুরে বলল, বহুদিন পরে তোমার চোখে আবারও বিরক্তি খুঁজে পেলাম বাবুর আম্মু। আমার প্রতি তোমার বিরক্তি প্রকাশ কেন জানি আমার এখানে গিয়ে লাগে। বুকের বাঁ পাশে ডান হাতে তর্জনী আঙুলের ইশারা দিয়ে দেখালো মেঘালয়। আলো হাত ছাড়িয়ে বলল, ডাক্তার সাহেব, চললাম আমি। আলো ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ল। আলো চোখের সামনে থেকে আড়াল হয়ে যাওয়ার পর মেঘালয় হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর আলো ধীরে সুস্থে বের হলো পরীক্ষা কেন্দ্র থেকে। এত ভিড় ভাট্টা চারপাশে। কোনো মতে ফাইলটা দিয়ে তার বাড়ন্ত গর্ভকে আড়াল করে রাস্তার একপাশে গিয়ে দাঁড়ালো। সিএনজি নেই, এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে। আলো উপায়ন্তর না পেয়ে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো। আলো মনে মনে কেবল সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে, যেন সেই সহি সালামতে বাড়িতে ফিরতে পারে। আলো বাড়িতে ফিরল সহি সালামতে, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর যা দেখলো তাতে আলোর পায়ের নিচের মাটি যেন সরে যায়। আলোর চোখ ধীরে ধীরে জলে পরিপূর্ণ হয়ে ওঠে। চোখের পলক ফেলা মাত্রই জল গড়িয়ে পড়ল মেঝেতে। আলো নিজেকে কোনো মতে সামনের দিকে টেনে নিয়ে গেল। কারো পদধ্বনি শুনে মেঘালয়, ইনা এবং তানিয়া একসাথে দরজার দিকে তাকালো। আলোকে দেখতে পেয়ে তানিয়া সোজা হয়ে দাঁড়ায়। তারপর আলোকে আশ্বস্ত করতে মেয়েকে হাসি দিয়ে বলল, পরীক্ষা কেমন হলো? আলো যেন তানিয়ার কথা শুনতেও পেল না। ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘালয়ের কপালে বেঁধে রাখা রক্তাক্ত ব্যান্ডেজের দিকে তাকিয়ে রইল। আলো হাত বাড়িয়ে স্পর্শ করতে গেলেই মেঘালয় আলোর হাত ধরে বলল, আমি ঠিক আছি, প্লিজ কান্না বন্ধ করো তুমি। মেঘালয়ের কথা শেষ হলো না তার আগে আলো কান্না করে ফেলল। তানিয়া এবং ইনায়া দুজনেই চট করে সরে গেল সেখান থেকে। কি দরকার এমন সময় স্বামী স্ত্রীর মাঝে থাকার? মেঘালয় আলোর হাত টেনে ধরে তার পাশে বসিয়ে দিল। আলো তখনও কেঁদে যাচ্ছে। মেঘালয় সোফায় হেলান দিয়ে তাকিয়ে রইল আলোর মুখের দিকে। বউটা তার একটু পর পর নাক টানছে আর চোখের পানি হাতে মুছে ফেলছে। মেঘালয়ের কেন জানি এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে। ভারী অদ্ভুত বিষয়, অথচ লোকে বলে স্ত্রীদের কান্না করার সুযোগ দিতে নেই, কিন্তু মেঘালয় আর সুযোগ দিয়েছে। তার স্ত্রী তার জন্য কাঁদছে। এর চেয়ে সুখানুভব আর কিসে আছে? নিজেকে সৌভাগ্যবান মানুষ মনে হচ্ছে আজ। বেশ অনেকখানি সময় অতিক্রম হবার পর মেঘালয় আলোর কান্না উপভোগ করতে পারছে না। বুকের মধ্যেখানে কেমন চিমটি কাটার মতো ব্যথা অনুভব হলো। মেঘালয় উঠে বসলো কোনো মতে। আলোর হাতটা টান দিয়ে তার দিকে ফেরালো। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না। মেঘালয় হাত বাড়িয়ে আলোর মুখটা ধরে উঁচু করে ধরল। ঠিক ওই সময় আলোর চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল মেঘালয়ের হাতের উপর। মেঘালয় অবাক হলো ভীষণ। কেন যেন তার মন বলছে তার মিথ্যাবতী তার হয়ে গেছে। মুখে না বলুক, কিন্তু চোখের জল তো মিথ্যে বলছে না। মেঘালয় আলোর চোখের পানি মুছে দিয়ে বলল, আমি ঠিক আছি, তোমার চোখের সামনে বসে আছি। কপালের ব্যান্ডেজ রক্ত দিয়ে ভেজা, হাঁটুর এখানে ব্যান্ডেজ, বাম হাত গলায় ঝুলিয়ে রেখেছেন। তারপরও আপনি বলছেন
আপনি ঠিক আছেন? আলো মেঘালয়ের হাত সরিয়ে দিয়ে কথাগুলো বলেই সোফা থেকে নেমে মেঘালয়ের পায়ের কাছে বসে পড়ল। ডান পায়ের হাঁটুতে রক্ত লেগে আছে এখনো। আলো মাথা উঁচু করে তাকায় মেঘালয়ের দিকে। কিভাবে হলো? হসপিটালের সামনে গিয়ে ইউ টার্ন নেওয়ার সময় অপর দিক থেকে আসা লোকাল বাস ধাক্কা মারল বাইকে। ভাগ্য সহায় ছিল হয়তো, বাস তৎক্ষণাৎ ব্রেক কষল। আশেপাশের উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করলো। মাথা ফেটে যে আমার রক্ত ঝরছিল, আমার সেদিকে খেয়াল ছিল না। জানো আলো, আমি ভেবেছিলাম আমি বোধহয় আর বাঁচব না। আমার মাকে, তোমাকে, আমার ভাইদের, আমার অনাগত বাবুটাকে বুঝি আমার আর দেখা হবে না। কথাগুলো বলতে বলতে নিশ্চুপ হয়ে যায় মেঘালয়। আলো মেঘালয়ের ডান হাত ধরে বলল, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আজ কত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন আপনাকে। মেঘালয় মাথা নাড়িয়ে সায় জানালো। আলো উঠে দাঁড়ালো। মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল। হাতের কি অবস্থা? বেশি কিছু হয়নি। 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি প্রায়শই আপনাকে বলি হেলমেট ইউজ করতে, কিন্তু আপনি কথা শোনেন না। আলো রাগী সুরে বলল। মেঘালয় মুখটা কালো করে বলল, হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যায়। আলো বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের কথা শুনে। মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকার মানে কি? চুলগুলো কেমন চ্যাপ্টা হয়ে থাকে। হইছে, আপনি হসপিটালে ডাক্তারই নয়, ফ্যাশন শো করতে যান। সুন্দরী রোগীরা আপনার চ্যাপ্টা চুল দেখলে আরো অসুস্থ হয়ে পড়বে। আপনার কলিগরা জ্ঞান হারিয়ে পড়ে যাবে। রোগী এবং আপনার কলিগদের এত এত উপকার করার জন্য আপনাকে সেরা ডাক্তারের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কথাগুলো বলে আলো রেগে মেগে সেখান থেকে চলে যায় তার ঘরে। মেঘালয় অবাক হয়ে যায়। মানে কি? এতক্ষণ কান্নাকাটি করলো কার জন্য? চুলের কথা বলাতে এত রেগে যাওয়ার কি আছে? মেঘালয় অসহায়ের মতো বসে রইল। রুমে যাবে কিভাবে? পা নাড়াতে পারছে না। টনটনে ব্যথায় কাবু করে ফেলছে তাকে। হুট করে দুই ভাইকে মিস করতে শুরু করলো মেঘালয়। ভাই দুটো থাকলে মেঘালয়কে রুমে দিয়ে আসতো। এমন সময় আলো এলো। মেঘালয়ের সামনে দাঁড়িয়ে বলল, রুমে যাবেন না? রেগে চলে গিয়ে আবার ফিরে এসেছো কেন? জানি না। আলোর জবাবে মেঘালয় মুচকি হাসল। কারণ তার বউয়ের যে পেটে পেটে হিংসে হচ্ছে খুব ভালো করেই টের পাচ্ছে সে। আলোর হাত ধরে অতি সন্তর্পণে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলল মেঘালয়। কারণ আলো নিজেও প্রেগনেন্ট। এই সময়টা আলোর জন্য রিস্কি। মেঘালয় ব্যথা সহ্য করে আলোর হাতে হাত রেখে ছোট ছোট কদম ফেলে চলছে। গুটুর গুটুর আলাপ করতে করতে দুজনে পৌঁছে গেছে ঘরে। মেঘালয়কে বিছানায় বসিয়ে রেখে আলো সোজা ওয়াশরুমে চলে গেল। বালতিতে পানি ভরে এনে রাখলো খাটের পাশে। একটা ছোট টুকরো কাপড় এনে পানিতে ভিজিয়ে তারপর পানি নিংড়ে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো। মেঘালয় ভ্রু কুঁচকে বলল, তুমি নিজেই তো ক্লান্ত, আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আলো যেন শুনতে পেল না, এমন ভান করে মেঘালয়ের পরনের শার্ট খুলে ফেলল। তারপর ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিল। একটা টুল এনে মেঘালয় পায়ের কাছে রেখে টুলে বসলো আলো। তারপর শুকিয়ে যাওয়া রক্ত মুছল। বালতিতে কাপড়ের টুকরা রাখতেই পানি লাল হয়ে যায়। আলোর ভয় হয় ভীষণ। সে রক্ত দেখতে পারে না। তবু আজ কেন জানি মেঘালয়ের বেলায় সে এত সাহস কোত্থেকে জোগাড় করলো। ইতিমধ্যে তানিয়া ইনায়াকে দিয়ে মেঘালয় এবং আলোর দুপুরের খাবার পাঠিয়ে দিল। ইনায়া খাবার হাতে নিয়ে ঢুকতেই দেখতে পেল সেই দৃশ্য, যেখানে আলো মেঘালয়ের পায়ের শুকিয়ে যাওয়া রক্ত মুছে দিচ্ছে। হুট করে ইনায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। গলা খাকারি দিয়ে তার উপস্থিতি বোঝালো। আলো এবং মেঘালয় দুজনেই দরজার দিকে তাকাতে ইনায়াকে দেখে অস্বস্তি ফিল করলো। আলো তড়িঘড়ি করে খাটের পাশে রাখা টাওয়াল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল ছড়িয়ে দিল মেঘালয়ের উন্মুক্ত শরীরের উপর।
মেঘালয় ঠোঁট চেপে হেসে ফেলল। ইনায়া দেখেও না দেখার ভান করলো। খাবারগুলো খাটের উপর রাখলো। তারপর আলোকে উদ্দেশ্য করে বলল, মেঘালয় চিন্তা করতে গিয়ে নিজের অনাগত সন্তানের কথা ভুলে গেলে? আলো থমকে গেল, হাত থেমে গেল। ইনায়ের দিকে চোখ তুলে তাকালো, তারপর নরম সুরে জবাব দেয়, ডাক্তার সাহেব আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। ডাক্তার সাহেব যদি আমার অস্তিত্বের নাম হয়, তাহলে আমার সন্তান আমার দেহের একটা অংশ। অস্তিত্ব এবং অংশকে কেউ কি ভুলতে পারে? আলোর জবাব শুনে ইনায়া হাসতে হাসতে মেঘালয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। মেঘালয় হেসে ফেলল ইনায়ের চোখ টিপ দেওয়ার অর্থ বুঝতে পেরে। এদিকে আলো রেগে মেগে বালতি নিয়ে চলে গেল ওয়াশরুমে। এবার যত ইচ্ছা বেআই বেআইনকে চোখ টিপ মারুক, সে দেখবে না। মনে মনে 1000 বার বকলো মেঘালয়কে। এত দুষ্টু একটা বর তার কপালে ছিল। মেয়ে মানুষ কেন তাকে দেখলে গলে যাবে? এই যে ইনায়ের মেঘালয়ের দিকে তাকিয়ে থাকার ধরন, ভালো লাগে না তার। বুকের ভেতরে অজানা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েটা তোকে ভালোবেসেছে মেঘালয়। তাছাড়া ও এত সুইট কেন মেঘালয়? ইনায়ের কথা শুনে মেঘালয় খানিকটা অবাক হয়। তারপর নরম সুরে বলে, জানি না তো। সব প্রশ্নের উত্তর জানতে নেই। উত্তর একবার জানতে পারলে আকর্ষণ কমে যাবে। আলো কেন এমন? কেন ওর ভালোবাসার ধরন এমন? আমি জানতে চাই না। কারণ আমি জানি আলোর না বলা ভালোবাসা আমি তার কতখানি জুড়ে আছি। ইনায়া মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মেঘালয়ের চোখে মুখে ফুটে ওঠা আলোর জন্য একরাশ মুগ্ধতা দেখতে দারুণ লাগছে। এই যে তার বড় আপা মাঝে মধ্যে বলে যে, কারো চোখে ভালোবাসা কিংবা মুগ্ধতা দেখতে পাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আজই সে প্রমাণ পেল। বড্ড ভালো লাগছে মেঘালয়ের চোখে আলোর মতো শ্যামাকন্যার মেয়ের প্রতি তার ভালোবাসা এবং একরাশ মুগ্ধতা দেখে। দেখতে দেখতে আলোর এইচএসসি পরীক্ষা শেষ হলো। মাহরিন এবং মাসফি আগামীকাল ফিরে আসবে ইন্ডিয়া থেকে। মাহরিনের জোরাজুরির কারণে মাত্র 15 দিনের জন্য ফিরতে হচ্ছে। ডাক্তারের কাছে এক প্রকার কাকুতি মিনতি করে সে দেশে আসার জন্য অনুমতি পেয়েছে। আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে। শাশুড়ি ফিরে আসার সংবাদ শুনে তানিয়া এবং আলো ভীষণ খুশি হলো। মেঘালয় তো মাহরিনের পছন্দ সব বাজার সদাই করে এনেছে। সিতারা বেগম গত 2 দিন ধরে আলোর কাছে আছেন। বেআইনের ফিরে আসার কথা শুনে তিনিও খুশি হলেন। ইদানিং আলোর জন্য সিতারা বেগমের মন পুড়ে। আফসার সাহেবের কতখানি জোরে যে আলো ছিল একমাত্র তিনি জানতেন। বেঁচে থাকতে মানুষটাকে কত গালমন্দ করেছেন, শুধুমাত্র আলোকে আদর করতেন বলে। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন শুধুই চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সিতারা বেগম মাগরিবের নামাজ আদায় করার পর এক্সট্রা নফল নামাজ আদায় করলেন। তারপর তাসবিহ হাতে নিয়ে ঘর থেকে বের হলেন। আলোর কাছে যাবেন এখন, কারণ এই সময়ে মেঘালয় বাড়িতে থাকে না। সন্ধ্যা রাতে সিতারা বেগম আলোর ঘরে গিয়ে দেখলেন আলো অসময়ে শুয়ে আছেন। সিতারা বেগম ধীর পায়ে হেঁটে গিয়ে আলোর মাথার কাছে বসলেন। আলোর মাথায় হাত রেখে আদরে সুরে বললেন, কি রে আলো, অসময়ে শুয়ে আছিস যে? শরীর খারাপ লাগছে? আলো সিতারা বেগমের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে। সিতারা অবাক হয়ে যান। চোখের কোণে জমে থাকা পানি নিজের হাত দিয়ে মুছে দিয়ে বললেন, কি হয়েছে তোর? আম্মা, আমি স্বপ্নে দেখলাম আমার রাজপুত্রের মতো দেখতে একটা ছেলে হয়েছে, কিন্তু আমার ছেলে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি তাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইলাম, কিন্তু কে যেন এসে আমার রাজপুত্রকে আমার সামনে থেকে নিয়ে চলে গেল। আমি শত চেষ্টা করেও তাকে আটকাতে পারলাম না। কথাগুলো বলতে বলতে আলো ঝরঝরিয়ে কেঁদে ফেলল। কথাগুলো শোনার পর সিতারা বেগমের কলিজায় কে যেন টান দিল। অজানা আশঙ্কায় শরীর কাঁপছে। কারণ গত 1 সপ্তাহের মধ্যে 3 দিন তিনি নিজেই স্বপ্ন দেখেছেন আলোর বাবা এসে আলোর বাচ্চাকে কোলে নিয়ে
কোথাও চলে যেতে চাইছেন। যতবার নিয়ে যেতে এসেছেন ততবারই সিতারা বেগম ওনাকে ফিরিয়ে দিয়েছে। পরপর একই স্বপ্ন দেখার কারণে সিতারা বেগম আলোর কাছে এসে থাকার সিদ্ধান্ত নেন। শাশুড়ির অনুপস্থিতিতে আলোকে দেখে শুনে রাখার জন্য সিতারা নিজেই মেঘালয়ের কাছে আগ বাড়িয়ে এই বাড়িতে এসে থাকার কথা জানায়। মেঘালয় ভীষণ খুশি হয়ে নিজে গিয়ে নিয়ে আসে সিতারা বেগমকে এই বাড়িতে। কিন্তু আজ আলোর এই স্বপ্ন দেখার মানে কি? সিতারা বেগম আলোর মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করতে বারবার বলতে লাগলেন, খারাপ খোয়াব দেখেছিস তুই? অসময়ে ঘুমাস কেন? কিছু হবে না তোর বাবুর, আল্লাহ ভরসা। আলোর মন মানে না। সিতারা বেগমের দৃষ্টির আড়ালে আলো তার ডান হাতটা পেটের ওপরে রেখে মনে মনে বলছে, তোর কিছু হলে আমি মরে যাব বাবু। তোর মায়ের আপন বলতে কেউ নেই রে। মাকে ছেড়ে কোথাও যাস না। আলো চোখ বেয়ে অশ্রু ঝরে, মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে বারবার। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।